ওখানে বোধহয় আমি শিওর না বাট 95 পয়েন্টস, এটা পয়েন্ট বেস সিস্টেম। আর আপনাদের ইনাফ ফান্ডস থাকতে হবে ইন ইয়োর অ্যাকাউন্ট, which is around about 900 pounds, is it? Or is it 1,000 pounds now? 1,000 pounds. If it's in London. If it's in London, it's 1,000 pounds now. So এগুলো এটা tier 1 নাকি, আর tier 2 তে tier 2 আর tier 1 এ obviously there's the entrepreneur route which we were talking about earlier. It is very strict. It is, you must make sure that you do have the money. But as a student here, আপনার আরেকটা choice আছে, as a tier 1 entrepreneur, আপনার 50,000 pounds থাকলে from any seed funding company or any government sort of grant or loan, 50,000 pound এরকম যদি থাকে, আরো কি আছে in that list, maybe one other thing, তখন আপনি 50,000 pound ইনভেস্ট করতে পারবেন। বাট ইউ ডু নিড টু শো a business plan. এই যে নতুন যে আইন আসছে, you need to show a business plan, you need to show a past record যে আপনি সত্যিকারের বিজনেসম্যান, বিজনেস করেছেন এবং বিজনেস কি জানেন, ইভেন যদিও বিজনেস না করে থাকেন তো বিজনেসটা কি, হোয়াটস ইনভলভড, ইউ ডু নো দ্যাট। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ফোন লাইনে, দেখি ফোন লাইনে কেউ আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বাংলাদেশ থেকে আসছি, এদেশে 9 মাস হয়ে গেল। আমি দেশ থেকে ইসল পরীক্ষা দিয়ে মানে পাস করে এদেশে আসছি। এখন এদেশে আমাকে ব্রিটিশ পাসপোর্ট পেতে হলে কি কি করতে হবে? আমাকে কি এখানে আবার পরীক্ষা দিতে হবে, মানে ইংলিশ কোর্স নিয়ে পরীক্ষা দিতে হবে? আচ্ছা, আর কি কি করতে হবে আমাকে ব্রিটিশ পাসপোর্ট পেতে গেলে? বুঝেছি, আপনি ফোন রাখবেন না, আমার দুই একটা জিজ্ঞাসা আছে। আপনি হ্যালো, জি বলেন। সরি, আপনি আসছেন এদেশে কোন ইয়েতে, ভিসাতে? সেটেলমেন্ট ভিসায় আমার হাজবেন্ড আমাকে এনেছে, সাথে আমার একটা বাচ্চাও নিয়ে আসছি। আচ্ছা, সেটেলমেন্ট ভিসা, আপনি কি একসাথে সেটেলমেন্ট নিয়ে আসছিলেন? জি হ্যাঁ, আমি সেটেলমেন্ট ভিসায় আসছি। 2 বছরের ভিসা নিয়ে আসছিলেন? 2 বছরের? জি জি, 2 বছরের ভিসা নিয়ে। তো ওই 2 বছরের ভিসা কি আপনি কি ইনডেফিনিট লিভ অ্যাপ্লাই করেছেন? আপনি কি সেটেলড হয়ে গেছেন এখন? No, 9 months. মানে আপনার 9 মাস হয়েছে? জি, আপনার এদেশ তো 9 মাস হয়েছে। জি হ্যাঁ, 9 মাস হয়েছে আমার এখানে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি তো হয়েছেন মানে 9 মাস ধরে আইছেন এবং আপনি স্পাউস ভিসা আইছেন, আপনার সেটেলমেন্ট এখনো হয়েছে না, উইথ আ ভিউ টু সেটেলমেন্ট আপনি আইছেন, আপনার সেটেলমেন্ট হইতে আরো 13 আরো 12 1 বছর 19 মান্থস লেফট, আরো সময় আছে আপনার ইনডেফিনিট লিভ পাওয়ার। এখন আপনি ব্রিটিশ হওয়ার আগে আপনি ইনডেফিনিট পাইতা হইবা প্রথমে। জি, আমাকে কি করতে হবে? ইনডেফিনিট, আচ্ছা, ইনডেফিনিট লিভ যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি ওই আপনার যদি ম্যারেজ বেসিসে আসছেন আপনি, তখন আপনি দেখাতে হবে যে আপনার ম্যারেজ এখনো আছে সাবসিস্টিং, এবং আপনারা যে কোনো পাবলিক ফান্ড নেননি সেটা হবে। আপনি যে ইএসএল করেছেন, ইএসএল এ কি সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস ছিল? জি, ইএসএল এ আপনি দেখতে হবে আপনার সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস আছে কিনা। যদি সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস থাকে তখন সেটা হবে, নাইলে আপনি সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস করতে হবে ইএসএল। আচ্ছা, আর তারপরে আপনার ওই তখন আপনি অ্যাপ্লাই করবেন। আমার মনে হয় আপনি আসছেন তো এই জুলাইয়ের আগে। আচ্ছা, তাইলে আপনারে যখন ইনডেফিনিট দিবে ওই আগের রুলসে দিবে, আপনারা ওই যে নতুন 18,600 পাউন্ড মিনিমাম স্যালারি থাকতে হবে সেটা লাগবে না আপনাদের। আপনারা যেরকম আসছিলেন, যেরকম দেখিয়েছিলেন, এখন ইনকাম সাপোর্টে একটা কাপলে যত পায়, এবং আপনার বাচ্চা আছে বলেছেন, একটা বাচ্চা থাকলে আরো 50 পাউন্ড অড, এক্সাক্ট ফিগারটা আমার কাছে নাই, কিন্তু 50 পাউন্ডের মতন একটা বাচ্চার জন্য, 2টা বাচ্চা হলে জাস্ট ওই আরো 50 পাউন্ড দিয়ে বাড়াবেন ইনকামটা। সেই ইনকাম দেখাই আপনাদের ওই সবকিছু ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন ইনডেফিনিট লিভ। মানে কোনো ইংলিশ ক্লাস করতে হবে না আমাকে? ইংলিশ আপনি তো বলেছেন আপনি ইএসএল করেছেন, ইএসএল করেছিলেন নাকি A1 করেছিলেন? A1 করেননি? A1 করে আইছি। A1 করেছেন, আপনি ইএসএল করতে হবে উইথ সিটিজেনশিপ ম্যাটেরিয়ালস।
আপু আপনাকে আমি অনুরোধ করছি আপনি যে কোনো একজন সলিসিটরের সাথে আপনি বুঝেন, আমার মনে হয় এগুলি ট্রিকি জিনিস আছে, আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, এখানে কন্ট্রোল রুমে বললে তারা দিবেন, অথবা যে কোনো যার সাথে আপনার একজন অভিজ্ঞ মানুষের সাথে আপনি যোগাযোগ করে আপনি বুঝে নেন কি কি লাগবে আপনার অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনার কলের জন্য। আশা করি কিছুটা আপনাকে হেল্প করতে পেরেছি আমরা। চলে যাচ্ছি পরবর্তী কলের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি জানতে চাচ্ছিলাম, মানে আমি আমার ওয়াইফ ইতালি থেকে আসছি অক্টোবর মাসে জি এই বছর। আমার ওয়াইফ ইতালিয়ান, আমি আপনার বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, ফ্যামিলি পারমিট নিয়ে আসছি। জি আমি 3 সপ্তাহ আগে EA1 যেটা 5 বছর রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছি, বাট এর মধ্যে আমি আমার ওয়াইফের জন্য যে 5 বছর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওটা এখন অ্যাপ্লাই করি নাই। তো আমি তো আমার ফর্মের সাথে আমার ওই ওয়াইফের পাসপোর্ট দিয়ে দিচ্ছি, এখন কি ওর আইডি কার্ড দিয়ে আমি কি ওর জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা EA1 ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করা উচিত হবে, নাকি আমি আমার রেসিডেন্স পাওয়ার পরে ওটা অ্যাপ্লাই করলে ভালো হবে? আমি একটু জানতে চাচ্ছিলাম। পেয়েছি আপনার কোয়েশ্চেন, আপনি ফোন রেখে দিন আমার মনে হয়, আর আমরা এটা যতটুকু বুঝতে পেরেছি আমরা সেটা নিয়ে আলোচনা করব, আপনি শুনতে থাকুন, ইনশাল্লাহ আপনার উত্তর পাবেন। মিস্টার উদ্দিন, আমি যতটুকু বুঝেছি যে ওনারা আসছেন গত অক্টোবর 2012-এ, তো ওনার ওয়াইফ ইটালিয়ান, উনি রেসিডেন্স, তো উনি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন অ্যাজ এ, ও আচ্ছা বুঝেছি, অ্যাজ ফর 5 years অ্যাজ এ রেসিডেন্স পারমিট। তো ওনার ওয়াইফেরটা উনি রেজিস্টার সার্টিফিকেট করতে হবে কিনা সেটা আপনার ওয়াইফের যেটা সেটা করতে পারেন, কিন্তু সেটা করাটা না কম্পালসারি না। আমি দুঃখিত, আপনার প্রশ্নটা বুঝতে আমার একটু সময় লেগেছে। আমি একটু অ্যাড করি এই জায়গায়। ভাইয়া আপনার প্রশ্নটা মানে আপনারা যেহেতু এখানে থাকতে বা কাজ করতে পারতেছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, বেস্ট আপনার পাসপোর্টটা আসার, ইট উইল বি দ্য গুড প্র্যাকটিস আপনার পাসপোর্টটা আসলে তারপরে আপনার ওয়াইফের রেজিস্ট্রেশনের জন্য পাঠাবেন। আর যদি অ্যাকনোলেজমেন্ট পাইয়া থাকেন ওই রেফারেন্স দিয়া আপনি পাঠাইতেও পারেন, বাট এটা দুইটা ডিপার্টমেন্টের ভিতর, দুইটা অ্যাপ্লিকেশনের ভিতরে কোইন্সিডেন্ট হইয়া ওই আপনার অ্যাপ্লিকেশনটাকে এফেক্ট করতে পারে যদি এখন রেফারেন্স নাম্বারটা দিয়ে পাঠান। তো ইট উইল বি দ্য গুড প্র্যাকটিস ইফ ইউ ওয়েট আনটিল ইউর রেজিস্ট্রেশন কাম, ইউর পাসপোর্ট অ্যান্ড ইউর ওয়াইফ পাসপোর্ট কেম ব্যাক, দেন ফরওয়ার্ড দ্য সেকেন্ড অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। দর্শক, আপনার কলের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও সরি বলছি, আমার বুঝতে যে অসুবিধা হয়তো হয়েছিল প্রথমে। সো আশা করি আপনার উত্তর পেয়েছেন। আবারও কোনো কিছুর দরকার হলে অবশ্যই ফোন করুন। প্রিয় দর্শক, এ নিয়ে আমরা তো চলে আসলাম আবারও বিরতির সময়তে, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। যাবেন না কোথাও, আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, ওয়েলকাম ব্যাক। লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠানের থার্ড এবং লাস্ট সেগমেন্টে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা যাচ্ছি সাথে সাথে আরেকটা এই ইমেলটা হলো ফ্যামিলি লো, আই সাপোজ। ইমেলে যেটা লেখা হয়েছে ইজ বেসিকলি জানতে চাচ্ছেন যে উনি ডিভোর্স করবেন, উনি এখানে ইনডেফিনিট লিভ আছে। So because of her indefinite leave, she has indefinite leave here, but her husband, although he's a British citizen, he's gone back to Bangladesh. তো উনি বাংলাদেশে 1 বছর যাবত আছেন for whatever reason. So এখন উনি চাচ্ছেন বাংলাদেশে গিয়ে ডিভোর্স দিবেন। তো সেটা হবে কিনা, এটা অ্যালাউড কিনা, নাকি এখানে দিবেন? আপনার সামনে দুটোই পথ খোলা আছে। আপনি বাংলাদেশেও ডিভোর্স করতে পারবেন, আবার এখানেও করতে পারবেন। তবে আপনি যেহেতু এখানে থাকতেছেন, এখানে করাটাই সবচাইতে ভালো। কেন? এখানে যখন আপনি ডিভোর্সটা করবেন তখন এখানে আপনার ডিভোর্সের যে একটা ডকুমেন্ট থাকবে, কোর্টের মাধ্যমে ইস্যু হবে, যেটাকে বলে ফাইনাল ডিগ্রি অ্যাবসলিউট। যখন আমি আপনার সম্বন্ধে
পুরো ইনফরমেশন নাই, হয়তোবা আপনি যদি আবার যদি কখনো কারো যদি কখনো বিয়ে করেন, অথবা উনি যদি ব্রিটিশ না হয় বা উনি যদি এখানে থাকেন, তো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, তখন আপনার কাছে যখন ডিগ্রি অ্যাবসলিউট ডকুমেন্টটা থাকে, ওইটা অ্যাপ্লিকেশন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনকে হিসেবে সাবমিট করতে পারবেন। আর বাংলাদেশে আপনি ডিভোর্স করলে আপনি জানেন বাংলাদেশে what they call marriage register still is not the institutionalized, and the documentary evidence গুলাকে ওইটা রিলায়েবিলিটিটা অনেকটা কম। সো আমি বলবো আপনি যেহেতু এখানে থাকেন, আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে, আপনি এই ডিভোর্স পিটিশনটা এখানেই করেন, এটা আমার অ্যাডভাইস। থ্যাংক ইউ। আরো লিখেছেন উনি, আপা একজন লিখেছে নাকি ওনার নিসের জন্য, তো আরো যেটা এখানে আছে, that the reason why she wants the niece wants to divorce her husband is because he tortures her and abuses her and doesn't look after her son, and she has now been married to him for more than 4 years. তো এখানে ডিভোর্সটা করলে I just wanted to add যে ডিভোর্সের একটা শুধুমাত্র একটা গ্রাউন্ড আছে, that the marriage has irretrievably broken down, আর 1 বছর পরেই ডিভোর্স যে কোনো ম্যারিড পারসন লজ করতে পারে, এটা পিটিশন দিয়ে লজ করা, and to a county court or to the high court. And what happens is you need to prove 1 of 5 facts. এখানে যেটা torture abuse বলেছেন সেটা হবে unreasonable behavior, unreasonable behavior, সেটা করবেন আপনি আপনার আশেপাশে অভিজ্ঞ একজন লয়ার কাছে যে এটা করে নেন। the best of luck to you. আমি একটা জিনিস এড করি, আমি যাচ্ছি আসলে ফোন লাইনে, এটা নিয়ে আবার করবেন না, যাচ্ছি ফোন লাইনে। হ্যালো করে হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি 2008 সালে 5 বছরের ভিসা পাই। আমার ওয়াইফ ইউরোপিয়ান ইউনিয়ন, 5 বছরের। জি, এই বছর আমার পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করব। জি। এখন আমি ফর্মের মধ্যে একটা জিনিস বুঝতে পারছি না। ওরা চাইছে যে হোয়াট টাইস ইউ হ্যাভ উইথ, এটা মিনিংটা কি? আমি বুঝছি। কোশ্চেনটা রিপিট করেন ভাইয়া, আমি শুনতে পারি। হোয়াট টাইস ইউ হ্যাভ উইথ, what ties you have with like a country and family ties, and নিচে বক্স আছে, বক্সটা এমটি, আর আমাকে পূরণ করতে হবে। what ties you have with back in Europe, যে দেশ থেকে আসছেন? yes, what ties, like ওরা TIES। জি, সেটা মানে ওখানে আপনার কোনো টাইজ আছে কিনা, কে ওখানে রয়েছেন, এইটা নতুন একটা জিনিস বের করেছে, এটা তো ছিল না আগে। আপনি পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছেন? জি জি, ফর্ম হচ্ছে E4। ওকে। আপনি কি এখনো ওই যে ডিপেন্ডেন্ট হিসেবে আছেন লিথুনিয়ান যে মহিলার, ওনার সাথে এখনো আছেন? ওনার ওই হ্যাঁ, আমরা সাবসিস্টিং ম্যারেজ। 5 বছর। আমার মনে হয় মানে এখানে ওখানে যদি একটা দুইটা, আপনার প্রশ্নটা আমাদের কাছে টোটাল ক্লিয়ার না। এখন আপনার এই প্রশ্নের বিগিনিং এ বা নিচে যদি বাংলাদেশের কোনো কিছু লেখা থাকে, তাইলে আপনি বাংলাদেশের বাবাটা বা যেটা আছে ওইটা আপনার বোন কান্ট্রি, ওইখানে এইটা এক্সপ্লেন করবেন। আর যদি উপরে যদি আপনার ওয়াইফের রিলেটেড কান্ট্রির কোনো কিছু থাকে, তাইলে টাইজ মিন্স এখানে বলবেন যে আপনার টাইজ আছে ওনার সাথে, শি ইজ সাবসিস্টিং ম্যারেজ। যদি উপরে যদি আপনার ওয়াইফ সংক্রান্ত কোশ্চেন হয় ওইটা, তবে হবে যে সাবসিস্টিং ম্যারেজ অফ ইউরোপিয়ান। আমার মনে হয় যেহেতু আমরা ক্লিয়ার না এটা, বাট সাধারণত টাইজ বলতে বোঝায় যে আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশে আপনার কোন কোন টাইজ রয়ে গেছে। নতুন একটা জিনিস এসেছে, ওইগুলো কিছু আমি আমার ক্লায়েন্টের জন্য কিছু লিখি না। ইউরোপিয়ান ফর্মে যে এটা আছে, এটা একটু সারপ্রাইজিং আমার কাছে। শেষ অ্যাডভাইস হবে যে আপনার একজন অভিজ্ঞ সলিসিটর কাছে ফর্মটা নিয়ে যান, গিয়ে বুঝেন। বাট টাইজ বলতে সেটাই বোঝাচ্ছে যে আপনাদের যেখান থেকে এসেছেন সেখানে কোনো টাইজ আছে কিনা। চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আমি এবং আমার ওয়াইফ দুজনই এখন ইন্ডিপেন্ডেন্টে আছি। এখন আমার প্যারেন্টস ওরা থাকে বাংলাদেশে, আমার বাবা এবং মা। তো ওনারা তো এজেড পার্সন, ওভার 65। এখন আমি চাচ্ছি যে ওনাদেরকে আমাদের সাথে এনে মানে রাখতে আর কি।
এটার জন্য মানে আমাকে কি করতে হবে? আপনার ইয়ে কি এখানে ইমিগ্রেশন স্ট্যাটাস? ইনডিফিনিট আইলার। ইফ আইএলআর আছে, আপনার ওয়াইফেরও আইএলআর বোধহয়। হ্যাঁ, দুজনেই। আচ্ছা, আর আপনার মা বাবা দুজন 55 এর উপরে 65 না 65 এর? 60 প্লাস। হ্যাঁ, আমার বাবা 64, হ্যাঁ মা 59। 59, তো কেউ 65 এর উপরে না। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে আপনার ভাই বোন কয়জন ভাইয়া? আমি এক ছেলে, আমার 2 বোন আছে। এক বোন আমেরিকা থাকে বিয়ে করে হাজবেন্ডের সাথে, আর এক বোনেরও বিয়ে হয়ে ও থাকে চিটাগাং অন্য ডিস্ট্রিক্টে শ্বশুরবাড়িতে। আপনার যে লাইনে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন আপনার আব্বা আম্মার জন্য, এখনো ওই ক্রাইটেরিয়ার জন্য আপনার আব্বা আম্মাকে দেন মাস্ট বি ওভার 65। আপনি একমাত্র সন যার উপর ওরা রিলাই করে। বাংলাদেশের পারিবারিক সার্কামস্টেন্সে মেয়েরা ওই স্বামীর বাড়িতে যায়, তাদের স্বামীর বাড়ির রেসপন্সিবিলিটি নেয়, ওইটা প্রমাণ করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আপনার আব্বা আম্মা এখনো 65 এর ওভার না, সো দে আর নট এন্টাইটল অন দিস গ্রাউন্ড। মিস্টার উদ্দিন, গত জুলাই 2012 বিরাট একটা চেঞ্জ এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বলা দরকার যে এ ধরনের অ্যাপ্লিকেশন খুবই কঠিন হয়ে গেছে। আগে তো কঠিন ছিল, আগে তো ওই যে ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি যেটা বলেছেন সেটা দেখালে হতো, তারপরে 65 উপরে লাগতো বয়স, টু বি ওভার 65, and if they were under 65 তখনও কম্প্যাশনেট কম্পেলিং সার্কামস্টান্সেস থাকলে সেটা অ্যাপ্লাই করা যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এখন কোনোভাবে যদি কোনো টার্মিনাল ইলনেসের মতো, মানে খুব ডায়ার ইলনেস না থাকে, তখন এই অ্যাপ্লিকেশন করতেই পারবেন না। এখন 65 কি দুজনেরই হতে হবে নাকি একজনের হলেই হবে? জি 65 একজনের, ইফ দে আর, আমার যতটুকু মনে আছে একজনের 65 হলে হবে, বাট সেটা আমি একদম শিওর না। বাট তার আগে যেটা আমি বুঝাতে চেয়েছি আপনাদেরকে, যে ওনারা যদি কোনোভাবে যদি ইফ দে আর নট ইল, দে হ্যাভ টু বি সো ইল দ্যাট নিজেকে লুক আফটার করতে পারতেছেন না। আর এই ধরনের অ্যাপ্লিকেশন আমার মনে হয় না সাকসেসফুল হবে এই যদি একজন থাকতেন and they were unable to look after themselves। আপনি বলেছেন যে আপনার বোন আছেন, আপনার আরো কে আছেন, সো এক বোন ও আমেরিকা থাকে হাজবেন্ডের সাথে, আরেক বোন ও হাজবেন্ডের সাথে চিটাগাং থাকে শ্বশুরবাড়িতে। এটা হচ্ছে যে আপনার ডিস্ট্রিক্টে, আমার বাবা মা থাকেন ঢাকায়। তাহলে এইটা দেখেন অ্যাপ্লিকেশন করলে কি বেসিক্যালি you need to be able to show that they are too ill to look after themselves। এটা ডকুমেন্টারি এভিডেন্স লাগবে that they, এবং সেটাও দেখাতে হবে যে এতদিন কিভাবে ওনারা লুক আফটার করলেন, এখন সিচুয়েশনটা কি চেঞ্জ হয়েছে যে ওনারা নিজেকে আবার লুক আফটার করতে পারতেছেন না আপনাদের ছাড়া। আপনি বুঝতেন, দিস ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল থিং। তারপরে অফকোর্স ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি তো দেখাতে হবে দ্যাট ইউ হ্যাভ বিন দে হ্যাভ বিন ডিপেন্ডেন্ট অন ইউ ফাইন্যান্সিয়ালি। আপনার যে রেমিটেন্স you can show as evidence that you have been sending money regularly, এটা তো আছে, but it has to be, এটা কোনো কি আপনার হিউম্যান গ্রাউন্ডে কোনো রকম ব্যাপার নেই যে আমি তাদের একমাত্র সন্তান ছেলে হিসেবে আমি তাদের লুক আফটার করার জন্য আমি তাদেরকে এখানে আমার সাথে রাখতে চাই, বাট এই বাট নট ওরকম ইল না তারা? জি না, আমি বুঝতে পেরেছি। অবভিয়াসলি এখানে হিউম্যান রাইটস অ্যাসপেক্টস আছে and human rights can be argued, বাট সেটা তো রিভিউজ হওয়ার পরে গিয়ে আপনারা ইয়ে করবেন। in the adult যেটা আপনি বলছেন সেটা বলে you will be applying for them to come as adult dependents। adult dependents এখন you have to show adequate, if I tell you the rules তখন আপনি সেটা মানে চিন্তা করবেন। বেসিক্যালি আপ টু ইউ আপনি অ্যাপ্লিকেশন করবেন কি না করবেন, বাট উই ক্যান only tell you what the law is and what the rules are। You will need to show adequate maintenance and funding, যে ওনারা এখানে আসলে you will be able to maintain them, হাউস আছে যেখানে রাখতে পারবেন সেগুলো প্রমাণ করতে হবে, that you have been already financially, they have been dependent on you, আর এটা that they depend on you, that they depend on you to look after them and they are very very ill and they cannot look after themselves। এই লাস্ট পয়েন্টটা মানে জাস্ট জেনারেল ইলনেস না, আর ওনাদের যে বয়স হয়েছে আনফর্চুনেটলি you really it will be tough to prove it unless
of course it's real. আশা করি ভাইয়া আপনাকে আমরা কিছুটা হেল্প করতে পেরেছি। যাই হোক কোনো ইয়ে থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন আমাকে, বা এখানে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন। আমাদের